আনিস, আমি আর পারছি না, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। এই শব্দটা বন্ধ করো। আমি কিভাবে বন্ধ করব? আমার নিজেরই তো পাগল পাগল লাগছে। শব্দটা আগের চেয়ে অনেক বেড়েছে। মনে হচ্ছে যেন কেউ ভেতর থেকে বেরোনোর জন্য দরজা ভাঙার চেষ্টা করছে। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই আনিস, কাল সকালে চলে যাব। আমি এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। মাথা খারাপ তোমার? এত টাকা দিয়ে বাড়িটা কিনলাম, চলে যাবো বললেই হলো? এত সহজে সব ছেড়ে চলে যাব? টাকার চেয়ে জীবনের দাম বেশি আনিস। আমরা বেঁচে থাকলে আবার টাকা হবে, এখানে থাকলে আমরা তিনজনই পাগল হয়ে যাব। মা ঠিকই বলেছে বাবা, আমরা অন্য কোথাও চলে যাই। আমারও খুব ভয় করছে এখন। কাল রাতে মনে হলো কে যেন আমার ঘরে দরজায় দাঁড়িয়েছিল, একটা ঠান্ডা ছায়া। কি বলছিস এসব? ছায়া দেখেছিস? দেখেছো, এবার বিশ্বাস হলো? এই বাড়িতে অশুভ কিছু আছে। ও আমাদের একা ছাড়বে না। ও আমাদের উপস্থিতি টের পেয়েছে, তাই ওর ছটফটানি আরো বেড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, কান্নাকাটি করো না। আমাকে ভাবতে দাও। কালই আমি আর একটা ভিজিট করব। জালাল মিয়াকে বলবো এসব বিষয়ে যার জ্ঞান আছে এমন কাউকে খবর দিতে। কাকে খবর দেবে? কোনো ফকির বা ওঝা? তুমি তো এসবে বিশ্বাসই করো না। যখন যুক্তি কাজ করে না তখন মাঝে মাঝে অযৌক্তিক পথেই হাঁটতে হয় সেলিনা। এখন বিশ্বাস অবিশ্বাসের সময় নয়, এখন আমাদের এখান থেকে পরিত্রাণ পেতে হবে। সাহেব, ইনি ফরিদ ফকির। এই তল্লাটে ওনার মতো জ্ঞানী আর পরহেজগার মানুষ আর নাই। উনি যা বলার বলবেন। আসসালামু আলাইকুম। আপনি কি ফরিদ ফকির? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, জালাল আমার কাছে গিয়েছিল, সব শুনলাম। আপনারা খুব বিপদে আছেন। দেখুন, আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়েছে। শব্দের কারণে আমরা রাতে এক মুহূর্তেও ঘুমাতে পারছি না। যদি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে বা আপনাদের যদি কিছু করার থাকে। সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না বাবা। কিছু জিনিস অনুভবের, কিছু জিনিস বিশ্বাসের। এই বাড়ির বাতাসে আমি পা রাখার সাথে সাথে একটা ভারী কষ্ট অনুভব করেছি। এখানে অনেক কান্নার যন্ত্রণা জমে আছে। আপনি কি কিছু করতে পারবেন? আমরা কি এই শব্দ থেকে মুক্তি পাবো? আমি চেষ্টা করতে পারি, তবে তার আগে আমাকে সেই জায়গাটা দেখতে হবে যেখান থেকে শব্দটা আসে। আমি একা সেখানে কিছুক্ষণ থাকতে চাই। হ্যাঁ, ঠিক এখানে। মাটির অনেক নিচে একটা ঠান্ডা স্রোত আমি অনুভব করতে পারছি। একটা অতৃপ্ত নিষ্পাপ আত্মা এখানে বন্দী হয়ে আছে। সে মুক্তি চাইছে। আত্মাকে আমাদের সাথে কথা বলতে পারবে? আত্মারা মানুষের ভাষায় কথা বলে না, তারা তাদের কষ্টটা বোঝাতে চায়। এই যে ঠক ঠক শব্দ, এটা ওর ভাষা। ও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ও মরিয়া হয়ে কিছু একটা বলতে চাইছে। কি বলতে চাইছে? ও মুক্তি চাইছে এই মাটির বাঁধন থেকে, এই বাড়ির দেয়াল থেকে। ওর শরীরটা এখানে বন্দি, তাই ওর রু যেতে পারছে না। ওর সৎকার হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? আজ রাতে আমি এখানে থাকব। যখন শব্দটা শুরু হবে আমি ওর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ও ঠিক কি চায়। তবে একটা কথা, আমার কাজে কেউ বাধা দেবেন না। আর যাই ঘটুক ভয় পাবেন না, মনে সাহস রাখবেন, সৃষ্টিকর্তার ভরসা। এসেছে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। ওর কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলছেন উনি? আমার গা কাঁপছে। চুপ, একদম চুপ, শুনতে দাও। এ তুমি মা, কি চাও? কেন এত কষ্ট দিচ্ছ নিজেকে আর এই বাড়ির মানুষদের? ভয় পেও না, আমরা তোমার শত্রু নই। ঠক ঠক শব্দটা হঠাৎ থেমে যায়। একটা হিমশীতল বাতাস পুরো ঘর দিয়ে বয়ে যায়। মোমবাতিটাও দপ করে নিভে যায়। আলো নিভে গেছে। শান্ত হও, কিচ্ছু হয়নি। রাতুল, টর্চটা জ্বালা। না, আলো জ্বালানোর দরকার নেই। ও ভয় পাচ্ছে, ও কথা বলতে চাইছে। অন্ধকারেই থাকতে দিন। বলো মা, ভয় পেও না। আমরা তোমার ক্ষতি করতে আসিনি, আমরা তোমাকে সাহায্য করতে চাই। তোমার কি হয়েছে আমাদেরকে বলো।
ঠক ঠক শব্দটা আবার শুরু হয়, কিন্তু এবার খুব ধীরে ধীরে, যেন কোনো সংকেত দিচ্ছে। আমি বুঝতে পারছি, ও জায়গাটা দেখাচ্ছে। ও বলছে আমি এখানে, আমাকে বের করো। ওর দেহটা ঠিক এই মেজের নিচেই আছে। জালাল মিয়ার কথাই সত্যি। এর মানে আমাদের এই মেঝে ভাঙতে হবে? এছাড়া আর কোনো পথ খোলা নেই বাবা। আপনি যদি এখানে শান্তিতে থাকতে চান, তাহলে এই আত্মাকে মুক্তি দিতেই হবে। ওর দেহ উদ্ধার করে সম্মানের সাথে দাফন করতে হবে, তবেই ও শান্ত হবে, এই বাড়িও শান্ত হবে। আমরা তাই করব, আমরা ওকে মুক্তি দেব। ঠিক আছে, কাল সকালে এর ব্যবস্থা হবে। জালাল মিয়া, লোক ঠিক হয়েছে? জি সাহেব, গ্রামের সবচেয়ে সাহসী দুজনকে আনছি, ওরা কাজ শুরু করবে। এখান থেকে খোঁড়া শুরু করো, সাবধানে করবে, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। খুব সম্মানের সাথে কাজটা করতে হবে। কোন কি সাহেব, এই বাড়ির মেঝে ভাঙবো? গ্রামের লোক তো এই ঘরের নাম শুনলেই ডরায়। তোমাদের ভয় পেতে হবে না, যা টাকা লাগে আমি দেব, কাজ শুরু করো। আমার বুকটা কেমন ধড়ফড় করছে, কি বেরোবে কি জানে। ভয় পাইয়েন না আম্মা, যা হইতেছে ভালোর জন্যই হইতাছে। ওই দুঃখী মাইয়াটা আজই মুক্তি পাইব। সাহেব, নিচে কিছু একটাতে বাড়ি লাগছে, শক্ত মতো পাথর মনে হইতাছে। না, ওটা পাথর নয়। এবার হাত দিয়ে মাটি সরাও, খুব সাবধানে, যন্ত্র ব্যবহার করো না। শ্রমিকরা হাত দিয়ে মাটি সরাতে শুরু করে। হে সৃষ্টিকর্তা, এটা তো মানুষের হাড়, মাথার খুলি। বাবা! হ্যাঁ, মানুষের কঙ্কাল। ধীরে ধীরে একটা পুরো কঙ্কাল বেরিয়ে আসে। ইস, বেচারি কি কষ্টেই না মরেছে। ওর আত্মা এতক্ষণ ধরে আপনাদের কাছাকাছি আছে। ও দেখছে, ওর চোখে আর জল, তবে সেটা কষ্টের নয়, মুক্তির। ওর দেহটা খুব যত্ন করে তুলে আনো। ফরিদ ফকিরের নির্দেশনায় কঙ্কালের দেহটা একটা সাদা কাপড়ে মুড়িয়ে খুব সম্মানের সাথে কবরে রাখা হয়। অচেনা আত্মা, তুমি অনেক কষ্ট পেয়েছো। যারা তোমার উপর অত্যাচার করেছে তাদের বিচার প্রকৃতি করবে। আজ আমরা তোমাকে এই মাটির ঘরে সম্মানের সাথে বিদায় দিচ্ছি। তুমি শান্তিতে ঘুমাও, তোমার নতুন যাত্রা মঙ্গলময় হোক। কবরটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে চারদিকে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আপনি না থাকলে আমরা হয়তো পাগল হয়ে যেতাম বা বাড়ি ছেড়ে পালাতাম। ধন্যবাদ আমাকে নয়, সৃষ্টিকর্তাকে দিন। আমি তো শুধু ওসিলা, আসল কাজ তো করেছেন আপনারা। সবাই এই সাহস দেখাতে পারে না। এখন এই বাড়ি অভিশাপ মুক্ত, এখানে আর কোনো অতৃপ্ত আত্মা নেই। আপনারা শান্তিতে থাকুন, আমি এখন আসি।